দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন। আপনাদের সঙ্গে থাকছেন মাহফুজ মিশা। আপনারা জানেন 1971-এর 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের 25 দিন পর 72 সালের 10 জানুয়ারি দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশ, সেটি ছিল তার প্রথম আগমন এবং সেই সময়ে একটি বিশেষ বার্তা তিনি নিয়ে এসেছিলেন। সেই বার্তার পরিপ্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের পথ চলা শুরু। এত বছর পর সেই বার্তা কতখানি অনুসরিত হচ্ছে, কোন পথে চলছে, আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শিরোনাম নির্ধারণ করেছি স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জনাব এম এ মান্নান এমপি, আমাদের নতুন সরকারের পরিকল্পনার মন্ত্রী এবং বিদায়ী সরকারের আগের সরকারের অর্থ প্রতিমন্ত্রীও তিনি ছিলেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক, লেখক, গবেষক জনাব মহিউদ্দিন আহমেদ। আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। জনাব আব্দুল মান্নান এমপি, আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন। আপনি এই ক্যাবিনেট নিয়ে অনেক আলোচনা, এই ক্যাবিনেটে আপনার পুরান সহকর্মী যারা ছিলেন, বিশেষ করে সিনিয়র যারা ছিলেন, তাদের একটা বড় অংশে বাদ পড়েছেন। আপনি তার ভিতরে থেকে গেছেন এবং শুধু থেকেই যাননি, আপনি প্রমোশন পেয়েছেন, বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন এবং তার পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের যে পথ চলা, সেই পথ চলার যে মূলনীতি, তার উপর ভিত্তি করে যে 72-এর সংবিধান, সেটিই তো বাংলাদেশের পথ চলার প্রধান মূলমন্ত্র ছিল। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের ওই ঘটনা আসলে সারা পৃথিবীকেই নিশ্চয়ই কোনো একটা বার্তা দিয়েছিল, এদেশের মানুষকে তো বটেও। আপনি তারপরে দীর্ঘদিন সরকারি কর্মকর্তা হিসেবে ছিলেন, রাজনীতিতে আছেন। আপনি কি মনে করেন সেই বার্তা আমরা কতটুকু অনুসরণ করতে পেরেছি? ধন্যবাদ। এই বিষয়ে আরও গভীরে বলতে পারেন মহিউদ্দিন সাহেব, তিনি গবেষণা করেন, প্রফেসর মান্নানও পারবেন। আমি নিজে স্বীকার করি যে অতটা হয়তো গভীরে যাওয়া পক্ষে সম্ভব হয় না, বিনয়ের সঙ্গে বলছি। তো হ্যাঁ, বার্তা কী ছিল? বার্তা আওয়ামী লীগের বার্তা কী ছিল? বাংলাদেশ আওয়ামী লীগের সেই এর প্রতিষ্ঠাকাল থেকে আওয়ামী লীগের বার্তাটা আমি যেভাবে বুঝি, মূল যে কেন্দ্রীয় যে বিষয়টা ছিল সেটা ছিল বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা, বাঙালিদের নিজের স্বভূমে নিজেদেরকে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা করা এবং এর সঙ্গে সম্মান প্রতিষ্ঠার জন্য যেসব অনুষঙ্গ আসে, অর্থনৈতিক মুক্তি, সমতা, সামাজিক ন্যায় বিচার, এক্স্যাক্টলি সামাজিক ন্যায় বিচার, ন্যায্যতা, অনেকগুলো চলে আসে। তো মূল বার্তা যেটা ছিল যে নিজেদের পিতৃভূমিতে বাঙালিরা, আমি নিজে যেটুকু বুঝি, কখনো নিজেকে শাসন করেনি। আমাদের ইতিহাস আমি যেটুকু সামান্য দেখেছি, এটা একটা মহেন্দ্রক্ষণ 71, সেটা যে আমরা অর্জন করলাম। বাঙালিরা বিশাল মানব গোষ্ঠী, প্রায় পৃথিবীর জনসংখ্যার প্রায় 2-3 ভাগ হবে, প্রতি 100 জন মানুষের মধ্যে 2 জন বাঙালি মূর্তি আছে। এদের নিজস্ব ভূমিও ছিল অবমানকাল থেকে, অথচ কখনো আমার জানা মতে সেভাবে নিজেকে একটি জাতি সত্য শাসন করতে পারেনি। এই প্রথম অনেক দেরিতে 20 শতকের শেষে এসে রক্তাক্ত লড়াইয়ের মাধ্যমে একটা মহা ঐতিহাসিক ভুলের একটা খেসারত দিয়ে যে পাকিস্তান প্রতিষ্ঠা আমরা প্রতিষ্ঠা করেছি। তো সেই বার্তায় মাঝে মাঝে কিছু বিচ্যুতি ঘটেছে অভ্যন্তরীণভাবে, যেগুলোর প্রকাশ ঘটেছে সামরিক শাসনের মাধ্যমে অথবা আধা সামরিক কোনো অ্যাটেম্পটের মাধ্যমে। তবে আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের হাতে যে এই বর্তিকাটা ছিল, যা হলো ল্যাম্পটা ছিল, সেটা ছিল এবং এখন বোধহয় চূড়ান্তভাবে সাম্প্রতিককালে, বিশেষ করে 2009 থেকে শুরু করে বিগত 10 বছর এটা প্রতিষ্ঠা লাভ করেছে। এবং আমার ধারণায় বঙ্গবন্ধু হত্যার পর আর কখনো এত শক্তিশালীভাবে আওয়ামী লীগের যে মূল বার্তাটা, স্বকীয়তা, স্বাধীনতা, এটা কখনো মূল এবার প্রকাশ পায়নি। এবার সেটা এসছে বলে মনে করি। জি, প্রফেসর মান্নান, আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধুর দেখানো যে পথ এবং সেই পথে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ এবং আজকের বাংলাদেশ, আমরা জানি 75-এর পট পরিবর্তনের পরে নানা রকম উত্থান পতনের ভিতর দিয়ে যেতে হয়েছে আমাদের, সে জায়গায় কতটুকু আমরা সেই পথে থাকতে পেরেছি এবং না পারলে কেন পারিনি? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যখন আজকে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা করছি, কথা বলছি, সেই বঙ্গবন্ধুকে আমরা 71 থেকে ওনার মৃত্যু পর্যন্ত, 75 পর্যন্ত ওই প্রেক্ষাপটে দেখতে হবে এবং তার আগের প্রেক্ষাপটে দেখতে হবে। বর্তমান প্রেক্ষাপট আর ওই সময়ের প্রেক্ষাপট কিন্তু এক না, সেটা আমাদের স্বীকার করে নিতে হবে।
বঙ্গবন্ধু যে বাংলাদেশের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য আজীবন লড়াই করেছেন এবং পাকিস্তানের 23 বছরে প্রায় 13.5 বছর 14 বছরের কাছাকাছি কারাগারে কাটিয়েছেন। এটার কেন কাটিয়েছেন? একজন রাজনৈতিক ব্যক্তির জন রাজনীতি করেন, তার একটা আদর্শ থাকে, তার একটা নীতি থাকে, তার একটা লক্ষ্য থাকে। তার লক্ষ্য, আদর্শ, নীতি আপনি যদি একেবারেই 47 পরবর্তী সময় থেকে চিন্তা করেন, দেখবেন যে তার আদর্শ, নীতি, লক্ষ্য ছিল বাঙালির মুক্তি। তিনি 47 দেশভাগের পরেই বুঝেছিলেন যে তিনি বা তারা যেই স্বাধীন দেশ চেয়েছিলেন, পাকিস্তান সেই স্বাধীন দেশ না। পাকিস্তান বাঙালির কোনো স্বার্থ জন্য কাজ করবে না। পাকিস্তান যেহেতু কাজ করবে না, বাঙালির স্বার্থের জন্য কাজ করতে গেলে তাহলে একটা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেটা হয়তো ধাপে ধাপে হবে, সেটা হয়তো পর্যায়ক্রমে হবে। সেই জন্যই তিনি এটা লড়াই করেছেন। তিনি পাকিস্তান সৃষ্টি হওয়ার প্রথম যদি আমরা বলি যে একটা বিরোধী, সরকার বিরোধী একটা শক্তি সংগঠিত করেছিলেন, সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বা তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এরপরে 49 সনে আওয়ামী লীগ গঠিত হলো। তো এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল একটি উদ্দেশ্য সামনে রেখে, সেটা হচ্ছে বাঙালির মুক্তি। এবং আজীবন তিনি বাঙালির মুক্তির জন্য লড়াই করেছেন, জেলে গিয়েছেন, জুলুম সয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন। বিশেষ করে 68 সনে আগরতলা ষড়যন্ত্র সময়, সর্বশেষ 70 নির্বাচনের পরে যখন তিনি সরকার গঠন করবেন, তখন তাকে এই ক্ষমতা না দিয়ে পাকিস্তান নানা টালবাহানা করে আমাদের উপর মুক্তিযুদ্ধ আমাদের অবশ্যম্ভাবী হয়ে গেল। 25শে মার্চ 26শে মার্চ রাতে তাকে গ্রেপ্তার করে পাকিস্তান নিয়ে গেল। এবং 9 মাস কিন্তু আমরা অনেক দিন বুঝতে পারি না, জানি না যে বঙ্গবন্ধু বেঁচে আছেন কি না। কারণ আপনি যদি 9 মাসের ঘটনা প্রবাহ দেখেন, শুধুমাত্র একবার একটা ছবি ছাপা হয়েছিল, এটি 27শে মার্চ বঙ্গবন্ধুকে করাচি বিমানবন্দরে একটা সোফার মধ্যে বসিয়ে রেখেছে, পাশে 2 জন সিপাহী। এরপরে আমরা কিন্তু জানি না। তারপর একবারে সম্ভবত অগাস্ট মাসে খবর হলো যে বঙ্গবন্ধুর বিচার শুরু হয়েছে। তো তখন আমরা বুঝলাম যে দেশের মানুষ, তিনি জীবিত আছেন, হি ইজ অ্যালাইভ। তো বঙ্গবন্ধু দেশে ফিরেছেন, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে ফিরেছেন। বঙ্গবন্ধুকে 8ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্ত করে দেওয়া হলো এবং তাকে তিনি লন্ডন যেতে চেয়েছিলেন, লন্ডন পাঠিয়ে দেওয়া হলো। এবং লন্ডন থেকে একদিন পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন, দিল্লি স্টপ ওভার করে 10 তারিখ বিকেলে ঢাকায় পৌঁছালেন। তো যখন বঙ্গবন্ধু ঢাকায় পৌঁছেছেন, লন্ডনে যে সময় অবস্থান করেছেন বিমান আসতে আসতে, তখন বাংলাদেশের সার্বিক চিত্রটা তার সামনে মোটামুটি পরিষ্কার হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হতে গিয়ে আমরা অনেক মূল্য দিয়েছি। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। আমাদের পুরো বাংলাদেশ একটা বিরানভূমি পরিণত হয়েছে। তখন তার বাংলাদেশে এসে প্রথম যে লক্ষ্যটা, প্রথম যে কাজটি ছিল, সেটি হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করা, পুনর্জীবিত করা, আবার নিজের পায়ে দাঁড়ানো। এটা কিন্তু আজকের প্রেক্ষাপটে এটা চিন্তা করা, যারা সে সময় দেখা নেয় তাদের পক্ষে চিন্তা করাটা খুব সহজ হবে না। হ্যাঁ, কারণ আমার মতন লোক এখানে নিশ্চয়ই অনেকে আছেন, রিলিফের জন্য, কাপড়ের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। এক কোটা দুধের জন্য আমার বাবাকে লাইনে দাঁড়াতে হয়েছে এবং অনেককে লাইনে দাঁড়াতে হয়েছে। যে রিলিফ না হলে বাসায় চুলা চড়তো না, এরকম প্রচুর দিন গিয়েছে মানুষের। তো এখন সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু 3.5 বছর বেঁচে ছিলেন, বাংলাদেশকে আবার দাঁড় করিয়েছিলেন, হাঁটতে শিখিয়েছিলেন। এবং যুদ্ধ বিধ্বস্তের দেশ, 1 কোটি শরণার্থী। এখন 1 কোটি শরণার্থী বললে কিন্তু মানুষের চুল খাড়া হয়ে যাবে। 1 কোটি শরণার্থী ভারতে চলে গিয়েছিল সর্বশান্ত। আমরা 11 লাখ নিয়ে হিমশিম খাচ্ছি এখন। সে তখন মানে 70-এর দশকের ভারতবর্ষ আর এখনকার ভারতবর্ষ এক না। তারা ফিরে এসছেন, তাদেরকে পুনর্বাসন করেছেন। আবার ইন্টারনালি ভিতরে প্রায় সমান সংখ্যক মানুষ ডিসপ্লেসড হয়েছেন, তাদেরকে আবার পুনর্বাসন করেছেন। এটি কিন্তু একটা কঠিন ব্যাপার। একই সাথে তিনি একটা সংবিধান প্রণয়ন করেছেন। রাষ্ট্রটাকে একটা স্বাধীন রাষ্ট্র যা যা করার দরকার, সেই 3.5 বছরের মধ্যে তার জীবদ্দশায় তিনি কাজগুলো করেছেন। মহিউদ্দিন ভাই, আপনি এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন লেখালেখি করছেন, ইতিহাসের সত্য অনুসন্ধান করছেন। একটা প্রশ্ন অনেকেই করেন, আজকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে বঙ্গবন্ধু প্রথমে কি এরকম কোনো কথা ছিল যে উনি সরাসরি পাকিস্তান থেকে দিল্লি হয়ে ঢাকায় ফিরবেন, কিন্তু সেটি না করে তিনি লন্ডন গেলেন এবং সেটির পেছনে আন্তর্জাতিক অনেক সমীকরণ কাজ করছিল এবং সেখান থেকেই তার পরবর্তী সময়ে ভারতীয় সৈনিকদের দ্রুততম সময়ে এখান থেকে ফেরত পাঠাতে উদ্যোগ নেওয়া, সেগুলো বঙ্গবন্ধুকে একটি স্বকীয় বৈশিষ্ট্য দাঁড় করিয়েছিল। না, ধন্যবাদ। 16ই ডিসেম্বরে তো পাকিস্তানের চূড়ান্ত পরাজয়,
মানে আমি বলছি ফেট ওয়াজ সিল্ড, তাই না? এরপরে শুধু ছিল আমাদের অপেক্ষার পালা। তো বঙ্গবন্ধু 7 তারিখ রাত্রেবেলা লন্ডন রওনা দেন একটা বিশেষ বিমানে, 7 জানুয়ারি। হ্যাঁ, এবং 8 তারিখ ভোরে সেখানে পৌঁছান। এখন বঙ্গবন্ধুকে ছেড়ে দেওয়া হবে, ওনাকে শেষ মুহূর্তে রাখা হয়েছিল বার্গেনিং চিপস হিসাবে। এগুলো নিয়ে পরবর্তীতে আরও অনেক গবেষণা হবে। ওনাকে কিন্তু আগস্ট মাসের 22 বা 23 তারিখে ওই মিয়াওয়ালি জেল থেকে সরিয়ে এনে রাওয়ালপিন্ডিতে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল। সেখানে ভুট্টো এসে তার সাথে দেখা করে বলেন যে আমি তো এখন পাকিস্তানের প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট হইলে তাহলে আমি কি, আমি তো মেজরিটি পার্টির নেতা। যাই হোক, এগুলি হাস্যর। উনাকে ছেড়ে দেবে। এখন উনি যাবেন কোথায়? বাংলাদেশে উনি সরাসরি আসতে পারছেন না, কারণ ওভার ফ্লাইট নাই ইন্ডিয়ার উপর থেকে। তখন একটা সিদ্ধান্ত হয়েছিল ওনাকে তেহরান গিয়ে ছেড়ে দেওয়া হবে। পরে এটা বঙ্গবন্ধু নিজেই ইনসিস্ট করেছেন যেন তাকে যেন লন্ডন পাঠিয়ে দেওয়া হয়। তো তখন একটা বিশেষ বিমানে তাকে লন্ডন পাঠানো হয়, এবং ওখানে যাওয়ার পরে কতগুলো মিটিং হয়েছে। যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার মিটিং হয়েছে, এবং 10 ডাউনিং স্ট্রিটে উনি রিসিভ করেছেন তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে, এবং তখন তো তিনি রাষ্ট্রপতি আমাদের। এবং সেখানে ওইখানেই তিনি মানে ইন্দিরা গান্ধীর ফোন কল পান, কথাবার্তা হয় তাদের মধ্যে। এবং সেই ইয়েতে প্রধানমন্ত্রী তাকে রিকোয়েস্ট করেন, ভারতীয় প্রধানমন্ত্রী প্রথমে তাকে একটা ভারতীয় বিমানে আসার জন্য অফার দিয়েছিলেন, সেটা আর হয় নাই। এটা ইন্দিরা গান্ধীও পরে মাইন্ড চেঞ্জ করেছেন, বঙ্গবন্ধুও চাননি। উনি এমন কোনো ইমপ্রেশন দিতে চাননি যে তিনি ভারতের নিয়ন্ত্রণে আছেন। এবং বাংলাদেশকে তখনও ব্রিটেন আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। সেই অবস্থায় প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হলো, এবং তারা তাদের এয়ারফোর্সের একটা প্লেন দিলেন। সেই প্লেনে করে উনি আসলেন। পথে তিনি দিল্লি, এটা ইনশিওর করা হলো। তার সহযাত্রী ছিলেন যারা, ডক্টর কামাল হোসেন এবং তার পরিবার, আরও কয়েকজন ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন শশাঙ্ক শেখর ব্যানার্জি। শশাঙ্ক শেখর ব্যানার্জি ছিলেন একজন সিনিয়র ভারতীয় কূটনীতিক, যিনি 62 সালে ঢাকায় ছিলেন ডেপুটি হাই কমিশনের পলিটিক্যাল অফিসার। এবং তার সাথে বঙ্গবন্ধু এবং মানিক মিয়ার মিটিং হয়, এবং তার মাধ্যমে তিনি নেহেরুকে একটি চিঠি দিয়েছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রীকে, বাংলাদেশ স্বাধীন করার ব্যাপারে তার সহযোগিতা চেয়ে। চিঠির উত্তর না পেয়ে উনি অস্থির হয়ে পরে উনি চলে যান পরের বছর ফেব্রুয়ারিতে আগরতলা। আমরা সেই ইতিহাসটা সবাই জানি। সেই শশাঙ্ক শেখর ব্যানার্জি লিখছেন, তার সহযাত্রী ছিলেন। ফেরার পথে, আমি যে বার্তাটির কথা আপনি বলছেন আমি সেটা বলছি, ফেরার পথে কিন্তু দিল্লি হয়ে এলেন। দিল্লি তিনি গেছেন কিন্তু অনলি টু পে হিজ, আমি বলবো যে গ্র্যাটিটিউড টু হোয়াট ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পিপল ডিড টু আস, তাই না? এটার জন্যে, এটা ওনার পক্ষে ইগনোর করা সম্ভব ছিল না। তো দিল্লিতে উনি শশাঙ্ক শেখর ব্যানার্জির বইতে এটা আছে। ওখানে কিন্তু তিনি ওখানে কিন্তু একটা অফিসিয়াল মিটিং হয় ইন্দিরার সাথে, এবং সেখানে কিন্তু ফার্স্ট তিনি এই কোশ্চেনটি রেইজ করেন, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে কবে যাবে। এবং এইটা চালু ছিল, এবং শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে। কাট অফ ডেট ছিল 31 মার্চ, কিন্তু দেখা গেলো যে 15 মার্চের মধ্যে ওরা সবাই চলে গেছে। এবং তো এইটা ছিল একটা, যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, এবং সেটা নিজের পায়ে দাঁড়াবে। এবং এই পৃথিবীতে আমি বলবো যে এটা খুব রেয়ার ঘটনা যে আমরা যদি এইভাবে দেখি, কোট আনকোট, যে একটা অকুপেশন আর্মি, আমি এই শব্দটা বলবো না, এটা খুব নেতিবাচক, এরা তো ছিল, এরা চলে যাবে এত জলদি, এটা কিন্তু আমরা সচরাচর দেখি না। এটা বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কারণে সম্ভব হয়েছে। আরেকটা জিনিস আমি বলে এই মুহূর্তে ছেড়ে দেবো, সেটা বঙ্গবন্ধু যদি না আসতেন তাহলে কি হতো? একটা সিভিল ওয়ার সিচুয়েশন ছিল, কারণ কারো উপরে কারো কন্ট্রোল ছিল না, নিয়ন্ত্রণ ছিল না। এই 22শে ডিসেম্বর যখন এই মুজিবনগর সরকার ঢাকায় আসলো, তারপরে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ রিপিটেডলি রিকোয়েস্ট করেছেন মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা দেওয়ার জন্য, কেউ দেয় নাই। আমি তখন মুজিব বাহিনীর সদস্য, আমাদের সিদ্ধান্ত ছিল আমরা অস্ত্র জমা দিব না, বঙ্গবন্ধু না আসলে আমরা অন্য কারো কাছে দিব না। আমি ধরে নিলাম যে ওই একটা ক্যাওটিক সিচুয়েশনটা ছিল। বঙ্গবন্ধু এসে যদি হাল না ধরতেন
তাহলে যে আমাদের কি হতো এটা মানে খুব আনসার্টেন একটা সিচুয়েশন, ভোলাটাইল সিচুয়েশন ছিল। সেই জায়গায় উনি এসে হাল ধরলেন দেশের, সরকারের এবং দলেরও। বঙ্গবন্ধু যে ফিরবেন সেটি আপনারা নিশ্চিত হলেন কবে নাগাদ? না, বঙ্গবন্ধু এটা নিয়ে তো নানান রকমের Equation কল্পনা ছিল, কিন্তু এখানে অনেক শক্তি সমাবেশ ছিল, আঞ্চলিক এই সেই। এবং একটা জিনিস ছিল যে ওনার যে ট্রায়ালটা হয়েছিল, এই ট্রায়ালের মধ্যে ওনার বিরুদ্ধে 12টি অভিযোগ ছিল, 6টি অভিযোগ ছিল মৃত্যুদণ্ডযোগ্য, তাদের যে সর্বোচ্চ ভাষায় আর শাস্তি। কি। তো এইটাই, কিন্তু ওনার ডেথ পেনাল্টিতে ইয়াহিয়া সই করেন নাই। ইয়াহিয়ার এভিডেভিট আমরা যেটা জানি, তিনি চেয়েছেন যে লেট দ্য সিভিলিয়ান গভর্নমেন্ট কাম অ্যান্ড টেক দ্য ডিসিশন, দায়টা নিতে চায় নাই। পরে ভুট্টো একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করেছে যে সে বিষয়টাকে রক্ষা করে, ইয়াহিয়া হচ্ছে মানে ভিলেন, সে এইগুলি করেছে, আমি এসে তোমাকে ছেড়ে দিলাম, এই ধরনের একটা ইমপ্রেশন ভুট্টো দেওয়ার পরে চেষ্টা করেছে। এবং বঙ্গবন্ধু কিছুটা বিশ্বাসও করেছিলেন। পরে উনি কিন্তু পরে উনি বুঝতে পেরেছিলেন যে অ্যাকচুয়াল ভিলেন ছিল ভুট্টো, যার কারণে আমাদের এত দুর্গতিটি হয়েছে। তো সে যাই হোক, তো বঙ্গবন্ধুর জন্য নানানভাবে, এবং আমরা যদি মনে করি ইন্দিরা গান্ধীর যে দুতিয়ালি, সারা বিশ্ব ঘুরে চষে বেড়ানো, প্রত্যেকটা ক্যাপিটালে মানে ইম্পর্টেন্ট জায়গাগুলিতে উনি বড় গেছেন, জায়গাগুলোতে, এবং বঙ্গবন্ধুর নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য তার এই যে কূটনৈতিক যুদ্ধটি, এটি কিন্তু মানে যদি আমরা ভুলে যাই তাহলে বাংলাদেশের ওই ইতিহাসটাকে আমরা উল্টো মানে এটা কিন্তু পার্ট অফ আওয়ার হিস্ট্রি, আমি এটা বলবো। তো সুতরাং এই সব মিলিয়েই একটা আন্তর্জাতিক বড় চাপ ছিল যে বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতন নৈতিক সাহস পাকিস্তানি কর্তৃপক্ষের ছিল না। কিন্তু সেই মানুষটিকেই মাত্র 3-3.5 বছরের মাথায় আমাদের দেশের আমরা বলি যে বিপদগামী সেনা সদস্যরা কিংবা দেশের খারাপ লোকজন তাকে শেষ পর্যন্ত সপরিবার হত্যা করলো। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, সেই যে বঙ্গবন্ধু একটা বাংলাদেশের পরিকল্পনা করেছিলেন, চূড়ান্ত অর্থে তার পরিকল্পনার পুরোটা জুড়েই তো বাংলাদেশ ছিল, সেটা একদম মৌলিক কাঠামোটিও তিনি শুরু করেছিলেন। সেই কাঠামোই সম্ভবত এখন আওয়ামী লীগের বা আমাদের চলার প্রধান পাথে হওয়া উচিত। আপনি মন্ত্রণালয়ের সঙ্গে ছিলেন, আগের দফা প্রচণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, সেটি বলার অপেক্ষা রাখে না, সেটি নিয়ে কোনো বিতর্কও নেই। কিন্তু পাশাপাশি অনেকগুলো চ্যালেঞ্জও রয়ে গেছে, যেরকম ধনী গরিব, শহর গ্রাম, এরকম বৈষম্য বাড়ছে, অনেক অর্থনীতিবিদরাই বলেন। সেই জায়গা থেকে আপনি এখন এমন একটি মন্ত্রণালয়ে এসেছেন যেখান থেকে সেই বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। আপনি কি করবেন এবং সেই করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে নির্দেশনাগুলো ছিল সেগুলো সরকারি কর্মকর্তাদের প্রতি, সেটি রাজনীতিবিদদের প্রতি, সেই জায়গাগুলো আপনাদের মাথায় থাকবে কিনা, নাকি গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর সুযোগ মান্নান সাহেবও নেবেন? সেই প্রশ্ন উত্তর শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত একবার 24 ঘন্টায় স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা, সেই প্রশ্নে কথা বলছি আমরা 24 ঘন্টায়। আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ। পরিকল্পনা মন্ত্রী, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বঙ্গবন্ধুর পরিকল্পনায় যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে সেই দর্শন, তার সেই আদর্শ, তার সেই কথাবার্তা, তার বক্তৃতা, সেটা আমলাদের উদ্দেশ্যে, রাজনীতিবিদ উদ্দেশ্যে, সেগুলো আপনারা যখন পরিকল্পনা প্রণয়ন করেন বা মন্ত্রণালয়ের জন্য, সেগুলো আপনার মাথায় কতটুকু কাজ করে? এটা প্রফেসর মান্নান বলছিলেন, প্রেক্ষিতের ব্যাপারটা সময় পাল্টে গেছে। আমি যেটা বলতে চাই আমার ভাষায়, হার্টল্যান্ডটা ঠিকই আছে। হার্টল্যান্ড আমি বিশ্বাস করি এখনও হার্ট যেটা বাঙালি জাতীয়তাবাদ, সেটাকে আমরা ধরে রেখেছি। হয়তো এখানে সেখানে কিছু মার্জিনাল ইয়ে হয়েছে। আর অন্যান্য যে বিষয়গুলো ইতিমধ্যে অনেক পানি গড়িয়ে গেছে। আমাদের যে মডেলে শুরু করেছিলাম 72 সালে, 4 মূলনীতির একটা ছিল সমাজতন্ত্র, পরিষ্কার, এখানে অমিশ্র। সেখান থেকে আমরা সরে এসেছি। বাজার অর্থনীতির চাপ সারা বিশ্বের যে গ্লোবাল, সেটা আমরা নর্থ ভিয়েতনাম বা ভিয়েতনাম বা কিউবার মতো দাঁড়াবার মতো আমাদের মানসিক বলুন না যাই বলুন শক্তি ছিল না। আমরা অ্যাডজাস্ট করেছি, অ্যাডজাস্ট করে আমরা এটাকে আমরা মনে করেছি এই দিকে আমরা বোধহয় পুঁজিবাদের সমর্থন পাবো এবং দেশটাকে এগিয়ে নিতে পারবো, মানে তুলে আনতে পারবো, মানে চুইয়ে যাওয়ার যেটা ডেভেলপমেন্ট গ্রোথ হবে, টুকরা টাকরা বিষয় পাবে। কিন্তু তার মাধ্যমে যেটা আমাদের মূল কথা ছিল যে ন্যায্যতা প্রতিষ্ঠা, সুষম
সুষম বন্টন এইগুলা কিন্তু অর্জন হয়নি, এবং এই মুহূর্তে কিন্তু বৈষম্য বাড়ছে। যদিও এটা একটা ব্যাখ্যা পণ্ডিতরা দেন যে উন্নয়নের প্রথম দিকে কিছু কিছু বৈষম্য বাড়ে, পরে আবার এক সময় গিয়ে এটা কমবে। কবে কমবে আমি জানি না। ওই কথার মতো বাই দ্যাট টাইম উইল অল বি ডেড, কেইনসের যে কথা, ইন দ্য লং রান উই আর অল ডেড। ইন দ্য লং রান কী হবে আমরা জানি না, কিন্তু এটা বাস্তব সত্য। তবে এটাও তো সত্য যে প্রচণ্ড দারিদ্র থেকে আমরা কিন্তু উত্তরণ করেছি, এবং একদম সর্বনিম্নে যারা আছেন, এক্সেপ্ট যারা সমাজ বিচ্ছিন্ন লোক, ড্রাগ অ্যাডিক্ট, দিস অ্যান্ড দ্যাট, সবাই এখন করে দিনে রুজি করে দিনে খেতে পারছে। এইটাই আমাদের ক্রেডিট বলে আমরা মনে করি। এখন আমরা যেহেতু আমরা বলেছি আমরা সরে চলে এসেছি, বঙ্গবন্ধুর স্বপ্ন, তাজউদ্দিন সাহেবের স্বপ্ন বা ওই প্রজন্মের স্বপ্নের সঙ্গে পুরোপুরি আপনি ইকোনমিক্যালি আমাদেরকে খাপ খাওয়াতে পারবেন না। তবে আবার বলছি, আমাদের সবচেয়ে, আমি ব্যক্তিগতভাবে তাদের যে বড় অর্জন, এখন আমাদের অর্জন নিজেদেরকে সবুমে নিজের পরিচয়ে প্রতিষ্ঠা করা। এইটা আমরা পেরেছি। এইটাকে এখন যদি আমরা ধরে রাখি, বাড়তে দেই, আমার মনে হয় ওই যে সকল কম্প্রোমাইজ আপোষগুলো আমরা করেছি সেগুলোকে আমরা একসময় মোকাবেলা করতে পারবো। জি মানান স্যার, আপনার কাছে যেটি প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই এবারের নির্বাচনের যে বিজয় এবং তার পরবর্তীতে যে খুবই চমৎকার বা চমকপ্রদ একটা মন্ত্রিসভা, তাদের পারফরমেন্স কী হয় সেটি নিশ্চয়ই সময় বলবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের মানে অতি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ রয়েছে কিনা, নাকি সেটি করতে গিয়ে এমনিতেই টানা তৃতীয় দফা একটি দল ক্ষমতায় থাকলে সংগঠন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, সারা পৃথিবীর ইতিহাস তাই বলে, সামনে উপজেলা নির্বাচন, ফলে সংগঠন হিসেবে আওয়ামী লীগের যে দর্শন, আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুর যে আদর্শের কথা বলা হয়, মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলে, এবং তার সঙ্গে আজকের আওয়ামী লীগকে তুলনা করলে ত্রুটি বিচ্যুতির হার কতটুকু? আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, আত্মসন্তুষ্টি। এটি শুধু আওয়ামী লীগ না, কোনো দেশ, রাষ্ট্র, সমাজ, রাজনৈতিক দল কখনো আত্মসন্তুষ্টিতে ভোগা উচিত না। যেটা আমরা অর্থনীতির ভাষায় বলি কমফোর্ট জোন। আমি খুবই ভালো আছি, ওর মধ্যে থাকি, বাইরে কি হচ্ছে আমি এটা খোঁজ খবর রাখি না। এটা হবে একটা ঘাতি একটা চিন্তাধারা যদি করে থাকে কোনো রাজনৈতিক সংগঠন। এটা নিয়ে আমি নির্বাচনের আগেই লিখেছি পত্রিকায়, আমার একটা রেগুলার কলামে, আওয়ামী লীগের আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো কারণ নাই। কারণ চারিদিকে আওয়ামী লীগ জিতবে, সকল আন্তর্জাতিক মিডিয়া বলছে, সার্ভে বলছে, সবাই বলছে। এটাতে যেটা হয়, আত্মসন্তুষ্টিতে ভোগার একটা লক্ষণ বা প্রবণতা মাঝে মধ্যে দেখা দিতে পারে। এটা কিন্তু মারাত্মক আত্মঘাতী হতে পারে, যেটা 2001-এ হয়েছিল। এক সপ্তাহ আগেও সকালে ধরে নিচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় পুনর্বার নির্বাচিত হচ্ছে, এবং এখন যদি বলেন 2001-এর নির্বাচনে পরাজয়ের পিছনে কারণ কী ছিল, অনেকগুলো কারণ ছিল। একটি হচ্ছে আত্মসন্তুষ্টিতে ভোগা। এখন কখন এটা ভোগা উচিত না। দ্বিতীয়ত, সরকার এবং দলের মধ্যে অবশ্যই আলাদা একটা বিভাজন থাকতে হবে, পরিষ্কার বিভাজন থাকতে হবে। সেটা বঙ্গবন্ধু বুঝেছিলেন। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছেড়ে প্রেসিডেন্টের দলের সভাপতি দিয়েছিলেন কামরুজ্জামানকে। হ্যাঁ, কারণ সরকার আসবে, সরকার যাবে। সরকার যদি দল ঠিক না থাকে, আপনার সরকার গঠন করতে কখনো পারবেন না। আপনি 21 বছর একটি রাজনৈতিক দল ক্ষমতার বাইরে ছত্রভঙ্গ অবস্থায় 15ই অগস্ট আর 3রা নভেম্বর বঙ্গবন্ধুকে হত্যা করেছে, 3রা নভেম্বর 4 জাতীয় নেতাকে হত্যা করেছে। অর্থাৎ যারা সেই সময়ে আওয়ামী লীগের চালিকা শক্তি ছিল তাদেরকে খতম করে দিয়েছেন আপনি। ছত্রভঙ্গে আওয়ামী লীগ 1979 সনে যখন জিয়াউর রহমান একটা ইলেকশন দিল, সেখানে আব্দুল মালিক উকিলের নেতৃত্বে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, সেটা একটা ছত্রভঙ্গা আওয়ামী লীগ। কিন্তু করতে পেরেছিল এই কারণে আওয়ামী লীগ সংগঠন হিসাবে মোটামুটি দাঁড়িয়েছিল। যদিও ক্ষমতায় নাই, সব তাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, কিন্তু কিছু মানুষ, কিছু ডেডিকেটেড ওয়ার্কার, তৃণমূলের কর্মী, তারা এটাকে আঁকড়ে ধরে রেখেছিল। সুতরাং সরকার থেকে দলকে সবসময় আলাদা করতে হবে, দলকে সবসময় শক্তিশালী করতে হবে। ক্ষমতা হচ্ছে আজকে আছে, কালকে নাই। কিন্তু আওয়ামী লীগ এটা দেখিয়েছে, এটা বিশ্বের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত। 21 বছর ক্ষমতার বাইরে থেকে পুনর্বার আবার রাষ্ট্র ক্ষমতায় আসা। হ্যাঁ, এটা কিন্তু চারটিখানা কথা না, এটা খুব সহজ ছিল না। এইটি সহজ ছিল না, কিন্তু এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, তার রক্ত, তিনি রক্তের উত্তরাধিকার বলে সেটা আমি মনে করি সম্ভব হয়েছিল। তার ধী শক্তি, তার লক্ষ্য,
তার দৃঢ়তা সেটা আপনি একটা কথা মনে রাখেন, আমরা পরিবারে একজন লোক মারা গেলে বহুদিন শোকে ভুগি, ওনার পরিবারে এক রাতেই সবাই শেষ, 18 থেকে 19 জন পরিবারের সদস্য শেষ। সেই জায়গায় দাঁড়িয়ে একজন বাঙালি মহিলা, একজন বাঙালি মেয়ে, আমি যদি 81 সনে ফিরে যাই, উনি একজন একেবারেই আনকরা একজন মানুষ, নির্বাচনে বা রাজনীতিতে আসছেন। এর আগে ছাত্র রাজনীতির সাথে সম্পর্ক ছিল। একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা ইডেন গার্লস কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তিনি ছাত্রলীগের কোনো কমিটিতে কখনো ছিলেন না। উনি তো প্রায় বলেন, আমি তো একজন ছাত্রলীগের কর্মী ছিলাম, আমি তো কখনো পদ পদবীর জন্য কোনো দৌড়াদৌড়ি করি নাই, আমি ভিপি হয়েছে অদূরেই আমার ছাত্র রাজনীতির অর্জন। হ্যাঁ, তারপরে সেখান থেকে এসে একটি বিধ্বস্ত আওয়ামী লীগকে আবার দাঁড় করানো, আবার 21 বছর পরে ক্ষমতায় আনা, এটা কিন্তু মারাত্মক বড় একটা চ্যালেঞ্জ, এটা বিশ্বের ইতিহাসে। মতিন ভাই, ঠিক এই জায়গাটি থেকে আপনার কাছে প্রশ্ন, যে দল এবং সরকার দুটোকে আলাদা রাখতে পারা, এবারের মন্ত্রিসভায় অনেককেই যে ধরেন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া বা নতুন মুখ আনা এবং নির্বাচনের আগে দলের দুজন জয়েন্ট সেক্রেটারিকে মনোনয়ন না দেওয়া, জাহাঙ্গীর কবির নানক কিংবা আব্দুর রহমান, আবার পরবর্তীতে আমরা দেখলাম যে অনেককেই দল থেকে, সরকার থেকে বিচ্ছিন্ন করা হলো। সেটি কি সেই পরিকল্পনার অংশ, নাকি মন্ত্রিসভায় এই চমক দেখানোর পেছনে আর কি কারণ থাকতে পারে? আপনার বিশ্লেষণ কি বলে? না, মানন ভাই সূত্রটা ধরিয়ে দিয়েছেন। দল আর সরকারের মধ্যেকার যে দ্বান্দ্বিক অবস্থানটি, আমি জানি না এই ধরনের কোনো পরিকল্পনা ওনার আছে কি না। তবে এর আগে যেটি ছিল, আওয়ামী লীগের গঠনতন্ত্রেই ছিল যে সরকারে গেলে দলীয় পদে থাকতে পারবেন না, মানে দুটো পদ একসাথে হোল্ড করতে পারবেন না। যার জন্যে বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক পদে থেকে গেলেন। 57 সালে উনি মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন। 72 সালেও কিন্তু আমরা দেখলাম যে অন্য যারা ছিলেন নেতা, তারা ধরেন তাজউদ্দিন আহমদ সাধারণ সম্পাদক ছিলেন, সৈয়দ নজরুল, কামরুজ্জামান, কি বলে মনসুর, এরা সহসভাপতি ছিলেন, খন্দকার মোস্তাক সহসভাপতি ছিলেন। তারা কিন্তু সবাই পদ ছেড়ে দিলেন, জাস্ট এক্সিকিউটিভ কমিটির মেম্বার থাকলেন। 72 এপ্রিলে যে কাউন্সিলটি হলো, বঙ্গবন্ধুকে সবাই ধরলো যে তাকে থাকতে হবে 2 বছর, এই অবস্থা খুব অগোছালো। উনি 2 বছর থাকলেন এবং তিনি সংবিধান, আওয়ামী লীগের গঠনতন্ত্র কিন্তু সংশোধন করেন নাই। 74 কাউন্সিলে গিয়ে উনি নিজেই সভাপতির পদ ছেড়ে দিলেন এবং কামরুজ্জামানকে সভাপতি করলেন। তো দল আর সরকার যদি আলাদা থাকে, তাহলে সরকারেরও কাজ করতে সুবিধা হয়, দলও শক্তিশালী থাকে। আর যখন দুটো এক হয়ে যায়, তখন দল হয়ে যায় সরকারের মুখাপেক্ষী। তখন সরকারের শক্তিটাকে দল নিজের শক্তি হিসেবে বিবেচনা করতে থাকে, তখন আর দল থাকে না। তখন দেখা যায় যে সরকার চালাচ্ছে আর সরকারের দল হয়ে যায় তখন প্রশাসন। এই ডিস্টরশনগুলো কিন্তু আমরা দেখি, এবং প্রশাসনের মধ্যে দলীয়করণ হয়ে যায় নানান রকমের। এইটা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের দেশে হচ্ছে এবং এটা কিন্তু দিন দিন বাড়ছে। এই প্রবণতাটি ভালো না। এখন আওয়ামী লীগের এই গঠনতন্ত্রটা কিন্তু পরবর্তীতে সংশোধন করা হয়েছে, মানে দলে থাকলেও সরকারে থাকতে পারবে। তো তারা যদি নিজেদের দলের গঠনতন্ত্র সংশোধন না করে, তাহলে কিন্তু এই পরিকল্পনা তো, এটা তো বায়বীয় পরিকল্পনা হবে। এইটা ঠিক, যারা বাদ পড়েছেন মন্ত্রিসভা থেকে, তারা নানান কারণেই বাদ পড়তে পারেন এবং প্রধানমন্ত্রী নিজেই তার একটি ব্যাখ্যা দিয়েছেন এবং এই ব্যাখ্যাটিকে খুব বেশ ইতিবাচক মনে হয়েছে আমার কাছে। জল্পনা কল্পনা কিন্তু নানান রকম ডালপালা মিলছিল, কে কী কারণে বাদ পড়েছেন। তো এরকম হতেই পারে রিশাফলিং, তবে হতে পারে যে এটা হয়তো একটু মানে সংখ্যায় খুব বেশি হয়ে গেছে। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ এখন সংগঠন হিসাবে কিন্তু সফল না, একেবারেই এক ব্যক্তি কেন্দ্রিক। প্রধানমন্ত্রী সব ক্ষমতার উৎস এবং প্রত্যেকেই বলেন যে প্রধানমন্ত্রী আমাকে এটা দিয়েছেন, প্রধানমন্ত্রী আমাকে এটা দেবেন, সব কিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিক। এটা যখন হয়, তখন প্রধানমন্ত্রী যদি না থাকেন, তখন কি হবে দলের অবস্থা? 81 সালে তো এই সংকটটি হয়েছিল। আওয়ামী লীগ 3 টুকরা হতে যাচ্ছিল, 3 জন সভাপতি ক্যান্ডিডেট। তখন কম্প্রোমাইজ ফর্মুলা হিসাবে শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগের সভাপতি করা হয় এবং তিনি দলের ঐক্য প্রতিষ্ঠা করতে ওনার সময় লেগেছে 15 বছর। 83-84 সালে একটি গ্রুপ বের হয়ে গেল বাকশাল নাম দিয়ে। ওই যে বলে না যে 21 বছর ক্ষমতার বাইরে, 21 বছর তো ক্ষমতার বাইরে থাকার কথা না, এটা 16 বছর থাকতো। যদি বাকশাল আর আওয়ামী লীগের ভোট যদি আপনি যোগ দেন 91 ইলেকশনে, যে মার্জিনাল ভোটে যে সিটগুলিতে আওয়ামী লীগ হেরেছে, সেগুলি তো হারার কথা না।
30টা সিট আওয়ামী লীগ বেশি পাওয়া মানে কি, বিএনপি 30টা কম পাওয়া, 60-এর ব্যবধান। তো ওই জিনিসটা আমরা খেয়াল করি না। আমরা এই যে বলি কারচুপি টারচুপি ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল। এর মূল্য আওয়ামী লীগকে 51 বাইলে দিতে হয়েছে। এবং ওই সময় বিএনপি কি করলো, ভোটের ইকুয়েশনে জামাতের সাথে একটা আন্ডারলাইন অ্যালায়েন্স করলো এবং তার সুফলটা তারা পেল। তো 96 এসে কিন্তু ওই যে বাকশাল কিন্তু 91 ইলেকশনের পরপরই আবার মার্জ হলো আওয়ামী লীগে, 96 তার সুফলটা পেল আওয়ামী লীগ। তো এই জিনিসগুলি হয় কি আসলে দলের মধ্যে শৃঙ্খলা এবং দলের মধ্যে সংহতি বজায় রাখাটা এটা খুব কষ্টকর। 96 সালে এসে আমি বলবো শেখ হাসিনা পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছেন আওয়ামী লীগ, এবং সেটা আস্তে আস্তে বেড়েছে। সেটা আস্তে আস্তে আপনি বলছিলেন যে দল হিসেবে আওয়ামী লীগ দল বা সংগঠন হিসেবে খুব ভালো অবস্থায় নাই বা খুব সংগঠিত না, এরকম কিছু একটা বলছিলেন। আমি যেটা বলছি যে দল যদি এক ব্যক্তির মুখের দিকে তাকিয়ে থাকে তাহলে তো সেটার দল হলো না। আপনার শরীরের সমস্ত রক্ত যদি মুখে চলে আসে সেটাকে স্বাস্থ্য বলবো না। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায় দল যদি আবার একাধিক লোকের কাছে যায়, সেটির অভিজ্ঞতাও তো আমাদের খুব ভালো না। একাধিক লোকের কাছে তো যাওয়ার দরকার নেই, দলের মধ্যেই তো দায়িত্ব বন্টন থাকবে, ডিস্ট্রিবিউশন থাকবে। ইভেন আমরা মন্ত্রিসভাতেও দেখি, মন্ত্রীরাও অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন প্রধানমন্ত্রী কি বলেন। এটা হয়ে আসছে আমাদের এখানে। সেটা কি কেবল প্রধানমন্ত্রীর অনেক দক্ষতা নাকি আমাদের অন্যান্যদের অদক্ষতা বা সিদ্ধান্ত? আমাদের সাইকোলজির মধ্যে যেটা আমাদের সংসদীয় গণতন্ত্র এটি হওয়ার কথা না, কিন্তু আমাদের এখানে যেটা হয়ে আসছে এটা হয়ে গেছে রাষ্ট্রপতি কেন্দ্রিক শাসন ব্যবস্থার একটা কালচার দাঁড়িয়ে গেছে। রাষ্ট্রপতি যেখানে সবকিছু সিদ্ধান্ত। সেক্ষেত্রে নতুন সরকারের জন্য নিশ্চয়ই এই বিষয়গুলো একটা বড় চ্যালেঞ্জ। এবং আমি আরেকটা যে বিষয় জানতে চাই যে এত আওয়ামী লীগ, অনেকে বলেন, আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য একদিন বলছিলেন যে এত আওয়ামী লীগ তিনি কখনোই দেখেননি। তার মানে হচ্ছে অনেক লোকে এখন আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ কোট আনকোট হয়ে যাচ্ছেন, যারা সত্যি সত্যি হয়তো আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের যে দর্শন, আওয়ামী লীগের যে চেতনা সেটির সঙ্গে খুব বেশি সম্পৃক্ত নেই। এর সঙ্গে ব্যবসায়ী থেকে শুরু করে একদম গ্রামের সাধারণ মানুষ সবাই হচ্ছেন। সেটিও আপনার দল এবং সরকারের জন্য একটি চ্যালেঞ্জ কিনা যে কারা প্রকৃত অর্থে আওয়ামী লীগের লোক এবং কারা না আপনাদেরকে ব্যবহার করছে, সেটি কিভাবে চিহ্নিত করবেন সেই প্রশ্নের উত্তর শুনবো স্যার। তার আগে আবার একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত থাকবেন। আমরা কথা বলছি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা, সেই প্রসঙ্গে সরকারের নতুন পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, সে জায়গায় আপনার এই সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি? এবং আমরা জানি যে এক ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জও থাকার কথা, কারণ হচ্ছে যে একটি বড় রাজনৈতিক দল তারা নির্বাচনে গেলেও নির্বাচনে খুবই আশাহত তারা, এবং সেই নির্বাচনে তারা পুনর্নির্বাচন দাবি করছে। তাদের সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা কেউ এখনো শপথ নেননি। ফলে সেই চ্যালেঞ্জগুলোকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? আমি ব্যক্তিগত পয়েন্ট থেকে বলছি, দুটো দিক আছে। একটা রাজনৈতিক কিছু ব্যাপার আছে, সেখানে আমি দর্শক উপভোগ করি কিন্তু আমি খেলি না, দেখি, এনজয়। আমি আমার নিজের রোল, যেটা আমার মতো লোক বলছি, আমাকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটা আমি সৎভাবে ডিলিজেন্টলি করব এবং করার মতো স্কোপ আছে বলে বিশ্বাস করি। এই জন্য আমি করবো। কেন? বিগত কয়েক বছরে ইকোনমিক যে ক্ষেত্রগুলো যেইভাবে লেইড আউট হয়েছে এবং একটা পর্যায়ে তৈরি হয়ে গেছে, এখানে এর উইথ এ বিট অফ অনেস্টি অ্যান্ড ডিলিজেন্স, যদি তার কমিটমেন্ট থাকে, হি ক্যান ডেলিভার। আফটার অল ইট ইজ এ মেশিন। এখানে কোনো নতুন করে আমাকে আই ডোন্ট হ্যাভ টু রিইনভেন্ট দ্য হুইলস আর দেয়ার। সেটাকে আমাকে স্পিড বাড়াবার জন্য অপারেট করা আমার মেইন অবজেক্টিভ এট দিস মোমেন্ট। আমি ব্যক্তিগত আমার যে সিস্টেম কাজ করছে, প্ল্যানিংয়ের যে প্রায় 9 জন সচিব আমার সঙ্গে কাজ করেন, ভেরি ওয়েল লেইড আউট প্ল্যান্স। দেয়ার আর ওয়েজ আমি মনে করি যে আরও কিছু স্পিড আপ করা যাবে। কিছু স্টেপ রিডান্ডেন্ট হয়ে গেছে, বাট ইট ইজ দেয়ার বিকজ অফ ওল্ড হ্যাবিট। এটাকে কেটে ওদের সঙ্গে বসে আলাপ করে উদ্দেশ্য একটাই হলো স্পিড বাড়ানো, ডেলিভারি স্পিড যদি বাড়ায়। কারণ আমি আবার বলছি, আমাদের যে সংবিধান, আমাদের আইন কানুন, বিধিবিধান পরিষ্কার আছে। এটা পরিবর্তন যখন হবে, পলিটিক্যাল কারণে হবে, সংসদে হবে, সরকার করবেন। আমার কাছে এজ অফ নাও যে বিষয়টা আছে, এর মধ্যে থেকেই অপারেট করতে হবে। এবং আমি মনে করি এখানে আমার এবং আমার টিমের মেইন এইমই হবে স্পিড বাড়ানো। আমি রাইট ফ্রম ফার্স্ট ডে আই এম ট্রাইং টু ইনক্রিজ দ্য স্পিড। কারণ
আমি যেহেতু আপনার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের সঙ্গে তো সব মন্ত্রণালয়ের সম্পর্কিত একটু লিঙ্ক আছে, একটু করে লিঙ্ক আপ। ফলে আপনি যদি স্পিড বাড়ান, অনেকেই বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গতিতে কাজ করেন তার সঙ্গে তার ক্যাবিনেটের বা দলের অনেকেই সেই গতিতে যেতে পারেন না, অনেকেই পিছিয়ে পড়েন। ফলে আপনি যদি পরিকল্পনা মন্ত্রী হিসেবে স্পিড বাড়ান, তার সঙ্গে যদি আপনার সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর, অন্যান্য মন্ত্রণালয়গুলো না যায়, তাহলে তো সেটি ফেল করবে। সেই টিম ওয়ার্কটা কিভাবে তৈরি করবেন? হ্যাঁ, আমি একা স্পিড বাড়াতে গেলে কারণ আমি যদি অন্য জায়গাতে ফিড হয়, তো আমার যা মনে হয় যেহেতু প্রতি মঙ্গলবার নিয়মিত আমরা অলমোস্ট রিলিজিয়াস আমরা বসি, মাননীয় প্রধানমন্ত্রী চেয়ার করেন, এবং উনি শুধু ডামি চেয়ার নয়, ভেরি অ্যাক্টিভ। উনি হোল এজেন্ডা বাড়িতে পড়ে বুঝে আসছেন, এটা তার কথাবার্তায় পরিষ্কার বোঝা যায়, এবং তিনি পরিষ্কার নির্দেশনা দেন। সেখানে যদি আমি অ্যাজাইল হই, কাউকে ছোট করার জন্য নয় যে অমুক মিনিস্ট্রি থেকে পাচ্ছে না, এই মিনিস্ট্রি কাজ করছে না, তো দোজ আর দ্য পয়েন্টস। পয়েন্টস হলো যে কাগজটা বা কাজটা কোথায় ডিলে হচ্ছে, দুইটা কারণে। একটা হতে পারে হ্যাবিচুয়াল, কাজ করে না, বসে আছে। আরেকটা হতে পারে এমন ধরনের বিধিবিধান আছে যেগুলো কাজ আটকে দেয়। শুধু দুদিকে আপনাকে আক্রমণ করতে হবে। উনার নজরে আনবো, আই মাইসেলফ এইগুলোকে পরিবর্তন একা করতে পারবো না, আমাকে সেখানে লিডারশিপে যেতেই হবে। সেই লিডারশিপ ইজ ওপেন, লিডারশিপ ইজ ভেরি প্রোঅ্যাক্টিভ এবং অলওয়েজ অ্যাভেলেবল। যদি হতো যে 6 মাসে 9 মাসে একদিন হঠাৎ করে আগে এক সময় কিন্তু এই দেশে এটা ছিল, এবং তখন একটা চেয়ার থাকতেন না, তার পক্ষে অন্যরা চেয়ার করতেন, এগুলা লিডারশিপ ক্রাইসিস ছিল। এখন সেটা নেই। তো আমার মনে হয় যে আমরা পারবো। তার মানে আপনি খুবই আশাবাদী? আমি খুবই আশাবাদী। মান্নান স্যার, সেক্ষেত্রে এই সরকারের জন্য অনেকেই বলছেন রাজনৈতিক চ্যালেঞ্জ খুব একটা বেশি না, কারণ আজকে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেন যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও তারা একটি শান্তিপূর্ণ সহাবস্থানের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু তারা একটি জাতীয় সংলাপের কথা বলছেন। তারা এরকম নির্বাচন হবে সেটা তারা ভাবতে পারেননি, সেটা নিয়ে তাদের বিস্ময় প্রকাশ করছেন। ফলে আপনি কি মনে করেন যে এই একদিকে সরকারের লোকজন যেটি বলছেন যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা, পাশাপাশি ঘুষ, দুর্নীতি বা অনিয়ম যেগুলো ছিল, অর্থাৎ সামগ্রিক অর্থে সুশাসন প্রতিষ্ঠা করাকে তারা বড় চ্যালেঞ্জ মনে করেন, এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় ধরনের কোনো রাজনৈতিক সংকটও মোকাবিলা করতে হতে পারে কিনা? একটা কথা হচ্ছে, রাজনৈতিক চ্যালেঞ্জ না থাকার ভালো মন্দ দুটোই আছে। ভালো হচ্ছে আমি কোনো প্রতিবন্ধকতা, কোনো অবস্টেকেল আমি ফেস করছি, রাজনৈতিক অবস্টেকেল যেটাকে আমরা বলি, আমার প্রতিপক্ষ কেউ নাই সেই অর্থে। আবার মন্দ দিকটা হচ্ছে, প্রতিপক্ষ না থাকলে কি যেটা হয় সেটা হচ্ছে আমার একটা গা ছাড়া ভাব থাকে। আচ্ছা, আজকে করব, কালকে করব না, এটা পরে করব, এই ধরনের একটা গা ছাড়া ভাব থাকে। সেটা কিন্তু আমি তখন নিজের ক্ষতিটাই হয়। আপনি সংসদে যদি একটা খুব কার্যকর বিরোধী দল থাকে, আওয়ামী লীগের অত্যন্ত একটি, আমি বলবো যেটা দুর্ভাগ্য, যে 96 থেকে 2001 আর 2008 থেকে 2014 কার্যকর কোনো বিরোধী দল ছিল না। কার্যকর ইন দ্য সেন্স, একটা বিরোধী দল যখন সংসদে যায় তারা রাষ্ট্রের জন্য, দেশের জন্য যা মঙ্গল সেটা কথা বলবে, সরকারি দলের বিভিন্ন কাজের তারা সমালোচনা করবে। সেটা না করে আমরা কি দেখেছি, 2 মেয়াদেই আপনার চেয়ার ভাঙাভাঙি, ফাইল ছোড়াছড়ি, মাইক ভাঙা, এবং 2008, 2009, 2014 সনে বিরোধী দলনেত্রী মাত্র 5 দিন সংসদে উপস্থিত ছিলেন। এটা তো কোনো বিরোধী দল হলো না, এটা বিরোধী দলের যে একটা দায়িত্ব সেটা তারা পালন করলো না। এখন সরকারের এইসব দিকে চিন্তা করতে হবে নিশ্চয়ই। তবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, বা সরকারের যারা মন্ত্রী আছেন তাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সরকার যে ইশতেহারটি ঘোষণা করেছে সেটাকে সামনে রেখে কাজগুলো, 5 বছর কিন্তু খুব বেশি দীর্ঘ সময় না, কিন্তু এটা মনে রাখতে, আমরা যদি মনে করি যে 5 বছর অনেক লম্বা সময়, ইটস নট ট্রু। এই 5 বছরে এই কাজ, এই করণীয়গুলো আমাকে করতে হবে। উন্নয়নের ধারাটাকে আরও গতিশীল করতে হবে। সে গতিশীল করতে গেলে আমাদের মন্ত্রী মহোদয় একসময় সরকারি কর্মকর্তা ছিলেন, বিউরোক্রেসিটাকে আরও গতিশীল করতে হবে, আরও এফিশিয়েন্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে দুর্নীতি, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স। আমি যখন জিরো টলারেন্স বলি, ইট ইজ জিরো টলারেন্স। হ্যাঁ, আমি পত্রিকা খুললে দেখতে চাই না যে একজন 4th শ্রেণী কর্মচারী উত্তরায় 4টা ফ্ল্যাট, অস্ট্রেলিয়াতে একটা বাড়ি, সেই খবরটা আমি দেখতে চাই না। এখন যদি পত্রিকায় উঠে, সংবাদ মাধ্যমে উঠে, তাহলে খোঁজ না হোক সেই 4টা বাড়ি আর 4টা ফ্ল্যাট আর 4টা কোত্থেকে আসলো। নট নেসেসারিলি এটা যদি সরকারের লোকজন, বেসরকারি লোকজন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যেসব যারা কাজ করে, এই দুর্নীতিটাকে আমাকে
বন্ধ করতে হবে। জি, আর আমরা একদম গুড শেষে- গভর্নেন্স, আমি সর্বশেষ করি, গুড গভর্নেন্স মানে শুধু সরকারের গভর্নেন্স না, সরকারের প্রতিষ্ঠানের প্রতিটি প্রতিষ্ঠানের, ইনক্লুডিং আমার যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেখানে গুড গভর্নেন্সটা আমাকে এনশিওর করতে হবে। জি। তাহলেই একটা সরকার কিন্তু একটা সিস্টেমের মতন, অনেকগুলো চাকার সমন্বয়, একটা চাকা যদি ধীর গতিতে হয়ে যায়, ঘড়ির সবগুলো চাকার মতো অটোস্থল হয়ে সবগুলি যাবে। মহিউদ্দিন ভাই, সেদিন সরকারের বর্তমান মন্ত্রিসভার সবচেয়ে সিনিয়র মন্ত্রী আকমা মোজাম্মেল হককে আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনার শরিক দলের কেউ কেন মন্ত্রী হলেন না, তো তিনি তার দলের সাধারণ সম্পাদকের মতোই বললেন যে সবাইকে মন্ত্রী করতে হবে সেটা তো আমরা চাইও না, বরং যেহেতু সংসদে বিরোধী দল নাই, সুতরাং তারা তো সবাই মিলে একটা বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারে, সেই সুযোগটিও তো রয়েছে। ফলে তার মানে সরকারও তো নিশ্চয়ই সত্যি সত্যি একটা বিরোধী দলের অভাব বোধ করে। স্বাভাবিক, এটা তো মানে বিরোধী দল তো হচ্ছে অনেকটা সরকারের জন্য আয়নার মতন, ফেসটা দেখছেন। এখন যে জিনিসটা হলো যে আমাদের দেশে সংসদ কখনোই কার্যকর হয়নি, ওই যে উইনার্স টেক অল, আর বিরোধী দল মানে সব ব্যাপারে না, আর লাগাতার সংসদ বর্জন, যে কারণে সংসদ কার্যকর হয়নি। আর গতবার তো ভার্চুয়ালি বিরোধী দল ছিল না, পাবলিক পারসেপশনে তো এটা বিরোধী দল না, দশম সংসদ, যার ফলে এটা হয় না। এবারও যে কি হবে কে জানে। তো সেটা হচ্ছে যে বিরোধী দল থাকলে একটা মানে তারা কার্যকর হলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়, আর সেখানে নাম্বারটা ইম্পর্টেন্ট না, তারা কি ভূমিকা নিচ্ছেন, কি বলছেন, জাতীয় জনগুরুত্ব সম্পন্ন বিষয়গুলো নিয়ে বিতর্ক করছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওই গালাগালি করা, আস্ফালন করা, আমরা তো এগুলি এতদিন দেখে এসেছি, আমরা এটা থেকে মুক্তি চাই। এটা একদিক দিয়ে মন্দের ভালো যে ওই ধরনের লোকজন এবার কম, অন্তত নাই, কাজের গতি বাড়তে পারে। আবার যেটা হয় একচেটিয়া প্রাধান্য থাকলে এদের মধ্যে অ্যারোগেন্স, বেপরোয়া মনোভাব চলে আসতে পারে, ওটাও আবার ভালো না। তবে একটা জিনিস, যেহেতু এখানে আছেন মানে পরিকল্পনা মন্ত্রী মহোদয় আছেন, এবং আমি ইউজিসির চেয়ারম্যান মহোদয়, দুজনকে আমি একটু বলতে চাই, পরিকল্পনা আসলে আমাদের যে ইশতেহারটি, এটা আমি অ্যাম্বিশাস মনে করি না, এটা পুরোপুরি বাস্তবায়নযোগ্য। আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে রেগুলার মনিটরিং, একটা মেটিকুলাসলি, এমন না যে জুন মাসে বিল দিতে হয় বলে ঠিকাদারকে আমি সব কাজ মে জুনে দেখাই দিলাম, নো, এইটা এক মান্থলি মনিটরিং হতে হবে, এক নম্বর। আর আপনাদের মিটিং তো রেগুলার হয় একদিকে। সেকেন্ডলি হচ্ছে যে পরিকল্পনা মন্ত্রণালয় যেহেতু সবগুলো মন্ত্রণালয়ের সাথে সংযোগ আছে এবং প্রত্যেক মন্ত্রণালয়ে তাদের কর্মকর্তা আছেন, প্ল্যানিং সেল আছে, তারাই কিন্তু মন্ত্রণালয়ের চাহিদাগুলো দেন। সেখানে আমাদের জন্য খুবই দরকার একটা অপচয়মূলক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসা। আমাদের অপচয় কমাতে পারলে আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। দুর্নীতি তো একটা আছে, কিন্তু অপচয়টা, অনেক প্রজেক্ট আছে আমি মনে করি এগুলি আননেসেসারি, আর কিছু কিছু প্রজেক্ট আছে হার্মফুল, এগুলি দরকারই নাই একেবারে। এগুলি যে কেন যে এই প্রকল্পগুলি তৈরি করে আমি জানি না। ইউজিসির ব্যাপারে আমার খালি একটাই আবেদন থাকবে, বিশ্ববিদ্যালয়গুলোর মান কিন্তু কমে যাচ্ছে, এইটা মনিটরিংয়ের দায়িত্ব কিন্তু ওনার। এবং দেখেন কি ধরনের মানে ইমব্যালেন্স, লেকচারার চাইতে অধ্যাপকের সংখ্যা বেশি, এটা ঠিক না, কিন্তু এটা ঠিক না, এটা ঠিক না, কিন্তু ইমব্যালেন্স আছে একটা, মানে আমরা এরকম দেখি নাই, এত লেকচারার অনেক বেশি। তাই জি, অনেক ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ প্রফেসর মান্নান, অনেক ধন্যবাদ আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মান্নান স্যারও। দর্শক, এই ছিল আজকের আলোচনা। আমাদের প্রত্যাশা যে চ্যালেঞ্জগুলোর কথা আলোচকরা বলছেন, সেই চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই সরকারের মন্ত্রীদের, নীতি নির্ধারকদের মাথায় রয়েছে, এবং সেই চ্যালেঞ্জ অতিক্রম করে তারা আওয়ামী লীগের দেওয়া যে ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়ন করবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা থাকবে তাদের প্রধান অগ্রাধিকার। সেই প্রত্যাশা শেষ করছে আজ। ভালো থাকবেন সবাই।